This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। শুভজিৎ আর শর্মিষ্ঠার সঙ্গে এই মুহূর্তে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি। আর শুরুতেই বাদুড়িয়ার একটা ঘটনা বলবো, আজব ঘটনা। কি অভিযোগ জানেন? সেখানে এক ভোটারকে অপহরণ করেছেন নাকি বিএলও, এমনটাই অভিযোগ। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ওই বিএলওকে ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, এসআইআর এর শুনানিতে এক ভোটারকে নথি দিতে বলেন বিএলও রেজওয়ান হাসান। ফোন পেয়েই বাড়ি থেকে বের হন নাসির আলী নামে এক ভোটার, কিন্তু 9 তারিখ সন্ধ্যা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার কি বলছেন, নূর আলমের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নূর, পরিবার কি বলছে এবং ওই বিএলওর কোনো রকম বক্তব্য কি পাওয়া গেছে? দেখো মঞ্জিরা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো বাদুড়িয়ার পাপিলার 22 নম্বর বুথের এই ঘটনা। এখানে এসআইআর এর নথি দিতে হবে বলে এখানকার যিনি নাসির আলী নামে এক ভোটারকে ডাকা হয়, এই আরো পরিচয় দিয়ে তাকে ডাকা হয়। তারপর থেকে কিন্তু এই নাসির আলী নিখোঁজ হয়ে যান। পরিবারের তরফ থেকে বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তারপরে কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ তদন্তে নেমে বাড়ির কিছুটা দূরেই খালপাট থেকে তার জুতো উদ্ধার হয়। তারপর বাদুড়িয়া থানার পুলিশ কিন্তু একেবারে তার যে মোটর বাইক চেপে যখন এসআইআর এর নথি জমা দিতে গিয়েছিলেন, সেই মোটর বাইক কিন্তু উদ্ধার হয়। তারপরে বাদুড়িয়া থানার পুলিশ একেবারে তদন্তে নেমে আজ বিএলও রেজওয়ান হাসান মন্ডল ওরফে মন্টুকে গ্রেপ্তার করেছেন, সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করেছেন। কি অভিযোগ? বিএলও কে গ্রেপ্তার করা হয়েছে, খুন এবং কিডন্যাপের অভিযোগ রয়েছে এই বিএলও এর নামে। এখন পরিবারের তরফ থেকে আমরা প্রশ্ন করেছিলাম, পরিবারের লোকজন জানাচ্ছেন যে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তারা চাইছেন তাদের পরিবারের ছেলে, তাদের সন্তান, তাদের স্বামী তাদের বাড়িতে ফিরে আসুক। কিন্তু পুলিশের তরফ থেকে কোনো বিষয় স্পষ্ট করা এখনো পর্যন্ত হয়নি যে এই যুবক নিখোঁজ, নাকি তাকে খুন করা হয়েছে, নাকি কিডন্যাপ করা হয়েছে, সে বিষয় কিন্তু স্পষ্ট না। কিন্তু পরিবার চাইছে যাতে তাদের পরিবারের সন্তান তাদের পরিবারে ফিরে যায়। কিন্তু বাদুড়িয়া থানার তরফ থেকে কিন্তু বাদুড়িয়া থানার চত্বরে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি, পুলিশের কিন্তু যথেষ্ট তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাদুড়িয়া থানার পুলিশ গতকাল রাতে কিন্তু ওই যে বিএলও কে গ্রেপ্তার করেন, সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করেন। তাকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। তারপর বসিরহাট মহকুমা আদালত আপাতত 4 দিন ধরে ওই ভোটার নিখোঁজ রয়েছেন। তার পরিবারের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমার কাকা নাসির আলী 3 দিন ধরে নিখোঁজ। এসআইআর নাম করে ওকে ফোন করা হয়েছিল এবং ফোন করে বলেছিল যে আপনার কাগজে নামের বানান ভুল আছে। তারপরে ওকে ডেকে তারপরে 3 দিন ধরে ওকে পাওয়া যাচ্ছে না এবং 3 দিন পরে ওর বাইক পাওয়া গেল নদীর ধারে। আজ পর্যন্ত এদিকে ওই অভিযুক্ত বিএলও, তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাদুড়িয়া থানার পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তার বক্তব্য শুনুন। কোথায় আছে যে নিখোঁজ আপনার যে বন্ধু কোথায় আছে? হ্যাঁ দাদা, কোথায় আছে ওই যে নিখোঁজ হয়েছে? আপনার সঙ্গে তো আপনি তো ডেকে নিয়ে গিয়েছিলেন, হ্যাঁ? তাহলে আপনাকে আপনি তো ধরে নিয়ে গেলেন কেন? আপনি ওকে ডাকলেন কেন সেদিনকে ফোনে? আমি বিএলও পাশে, তো আপনি না হোক পাশের জন্য বিএলও। আমরা প্রত্যেকেই তো জানি এসআইআর এর শুনানির কাজ বেশ কিছু জায়গায় শেষ হয়নি বলে দিন বাড়িয়ে 14 তারিখ করা হয়েছিল। আগামীকালকে তো শেষ হচ্ছে, তাহলে কি শুনানির কাজ পুরোপুরি সম্পন্ন হলো? মানে প্রত্যেকে কি শুনানিতে ডাক পেয়ে এলেন? বিস্তারিত জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই ডিটেলটা তো অবশ্যই নেব, কিন্তু যারা আসেনি তাহলে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে? তাদের নাম কি বাদ যাবে? শর্মিষ্ঠা, প্রথমে তোমাকে সংখ্যাটা বলি। কালকে শুনানির শেষ দিন এবং সিইও দপ্তর যেটা জানাচ্ছে যে শুনানি প্রায় শেষ হয়ে গেছে। কালকের যে সমস্ত জায়গায় শুনানির দেখা যাবে, হয়তো 1জন বা 2জন সেখানে উপস্থিত হতে পারেন, কারণ শুনানি প্রায় শেষ এমনটাই জানা যাচ্ছে। তাহলে কত সংখ্যক আসেনি? সিইও দপ্তর যেটা জানাচ্ছে প্রায় 3 লক্ষ আনম্যাপড ভোটার, তাদের কোনো হদিশ পাওয়া যায়নি, তারা শুনানির ডাক পেয়েও হাজির হননি। এই 3 লক্ষ আনম্যাপড ভোটারের মধ্যে বহু ভুয়ো ভোটার থাকতে পারেন, শিফটেড ভোটার থাকতে পারেন। কারা এরা, তাদের জন্য একবার শেষবারের মতো জানতে চাওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আগামীকাল শুনানি না হলে এই 3 লাখ ভোটার, যেটা
কার্যত অসম্ভব বলা যেতে পারে, তাহলে তাদের নাম বাদ চলেছে। সব মিলিয়ে 6.5 লক্ষ, প্রায় 6,20,000 থেকে 25,000 বলা যেতে পারে, যেখানে প্রোজেনি রয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, অর্থাৎ বিভিন্ন তথ্যসূত্র ক্ষেত্রে সমস্যা হয়েছে। এই সংখ্যাটা আনম্যাপ ভোটার মিলিয়ে 6 লাখের উপরে মানুষ হাজিরই হননি শুনানিতে। ফলে এক ধাক্কায় যে 58 লক্ষ নাম বাদ গেছিল মৃত ভোটার, তার সঙ্গে এই 6.5 লক্ষ মানুষের নাম যুক্ত হতে পারে। যদি কালকের এদের মধ্যে, যদিও সংখ্যাটা নিশ্চিতভাবেই লাখের কাছে পৌঁছবে না, তাই মনে করা হচ্ছে যে এই 6.5 লাখ নাম এই 58 লাখ নামের সঙ্গে যুক্ত হতে চলেছে। তুমি জানতে চাইছিলে যে তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী। 6,20,000 মানুষ এখনো আসেনি, আগামীকাল সময় রয়েছে, এবং যদি এত সংখ্যক মানুষ সত্যিই না আসে তাহলে 58 লক্ষ নাম আগেই বাদ গিয়েছে, তাহলে 6,20,000 তার সঙ্গে জুড়ে যাবে, প্রায় 64 লক্ষেরও বেশি মানুষের নাম কি তাহলে বাদ যেতে চলেছে? সেটার উত্তর এবং সেই সংখ্যাটা পরিষ্কার হবে আগামীকাল। দেখুন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, যারা ভোটের কাজে যুক্ত সেই সকল আধিকারিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে এবং অবশ্যই নির্বাচন কমিশনকে। কিন্তু তারপরেও আমরা দেখলাম ভাঙড়ে 1 নম্বর ব্লকে বিডিও অফিসে ঢুকে মাইক্রো অবজারভারকে রীতিমতন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ত কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লার বিরুদ্ধে। এই তৃণমূল নেতা এনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন ভিত্তিহীন অভিযোগ। আগে শোনাই তিনি কি বলেছেন, তারপরে আসবো এই খবরের আপডেটটায়, শুনুন। প্রথমেই বলে রাখি যে মাইক্রো অবজারভার আমি জানি না কমপ্লেন করেছে কিনা, কোথায়, যদি করে থাকে তার নামটা আমরা জানতে চাইছি, এবং যে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেই অথেন্টিকটা আমি জানতে চাইছি ওদের কাছে। যে এরকম মিথ্যে কথা বলে, এরকম বাজে ভুল মিথ্যে কথা বলে আসলে এরা এসআইআর কে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমি চ্যালেঞ্জ করছি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। দেখুন, তৃণমূল কংগ্রেস নেতা অভিযোগ উড়িয়ে দিচ্ছেন, তিনি পাল্টা চ্যালেঞ্জ করছেন, কিন্তু আমরা দেখলাম যে কমিশনের তরফ থেকে মাইক্রো অবজারভারদের ওখান থেকে তুলে নেওয়া হলো। কিন্তু খবরটা অন্য জায়গায়। নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে নির্বাচন কমিশন রাজ্যের সব জেলার ডিএম, অর্থাৎ যারা এই মুহূর্তে ডিও হিসেবে কাজ করছেন, তাদের সঙ্গে বৈঠক করেছিল, সিইও ছিলেন। আর সেই বৈঠকে দক্ষিণ 24 পরগনার যিনি ডিএম অর্থাৎ জেলা শাসক বা নির্বাচনী কাজে ডিইও, তাকেও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, এটা খুব পরিষ্কার নির্বাচন কমিশন আজকে বৈঠকে বুঝিয়ে দিয়েছে যে রাজ্যের প্রত্যেকটা প্রান্তে কি ঘটছে না ঘটছে, তারা পুঙ্খানুপুঙ্খ খবর তাদের কানে পৌঁছে যাচ্ছে যথাসময়। এখানে ডিএমকে ডেকে কিন্তু সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, পরিষ্কার করে বলা হয়েছে যে ইআরওরা কি করে মাইক্রো অবজারভারদের ল কমিশন ডেকে পাঠাবে, এই এখতিয়ারের প্রশ্নটাই কিন্তু নির্বাচন কমিশন তুলে দিয়েছে। সূত্র মারফত যেটুকু খবর আসে তাতে একদম স্পষ্ট করে জানতে চেয়েছেন সে অধিকার নেই, সেই অধিকারে সেই অফিসে ডেকে পাঠানো, এবং সেখানে শাসক দলের একজন নেতা আসছেন শাহজাহান মোল্লা, যার নামে অভিযোগ নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের হয়েছে। সেখানে সেই নেতা যিনি ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি কিভাবে এই মাইক্রো অবজারভারকে বলছিলেন যে চুপচাপ কাজ করুন, কোনো কিছু না, সব পাস করে। এখনই যদি এই পরিস্থিতি হয়, অর্থাৎ শুনানি, সামান্য একটা শুনানি, সেই শুনানিতে আসল ভোটারকে আর ভুয়ো ভোটারকে, কে মারা গিয়েছেন, কে এলাকায় থাকেন না, আর কোন নামগুলোর অস্তিত্ব নেই, এই ঝাড়াই বাছাই করে প্রকৃত ভোটারের তালিকা তৈরি। সেখানে যদি এই শাসনের বহর হয়, তাহলে নির্বাচন যখন আসবে তখন কি ধরনের হুমকি এবং অন্যান্য সবকিছু সামনাসামনি হতে হবে, কারণ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারে। এখানে এই প্রশ্নগুলোই কিন্তু এবার উঠছে। এই শাহজাহান মোল্লা আজকে কথা বলছেন বা গতকাল কথা বলেছেন বলে যে অভিযোগ উঠছে, পথপ্রদর্শক বোধহয় সেই ফারাক্কার বিধায়ক, যার নেতৃত্বে বিডিও অফিসে যাওয়া হয়েছিল, একদল লোক গিয়ে হামলা করে, কিন্তু বিডিও সাহেব তিনি ওই এমএলএর বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত করেননি, ডিএমও করেননি। মানে তার যখন অধস্তন যারা কর্তারা রয়েছেন তারা থ্রেট পাচ্ছেন, ভয় কাঁপছেন, কিন্তু ডিএম বা আরো যারা আধিকারিক রয়েছেন কোনো পদক্ষেপ নেয়নি। এরকমই হয়, একটা ঘটনার উদাহরণ, এবং সেখানে যদি দেখা যায় যে না, প্রশাসন কোনো ব্যবস্থাই নিতে পারলো না, ফলে তার সাহস বাড়লো, তার পাশে যারা রয়েছে তাকে দেখা দেখি আরো অনেকে অনুপ্রাণিত হবে এবং তাদের সাহস বেড়ে যাবে, সেই ঘটনাই। এবং সূত্র বলছে আজকে একাধিক ডিএমকে কিন্তু নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, কে কি বলেছেন শুনুন পরপর। থ্রেড কালচার তো এগিয়ে বাংলার একটা পার্ট, হুমকির কালচার, থ্রেড কালচার, এটা তো একটা এস্টাবলিশড ফ্যাক্ট, এটা তো মানে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং এখানে যে মাইক্রো অবজারভারদের দেওয়া হয়েছে আর কোথাও কিন্তু হয়নি, দরকারও হয়নি, কারণ আরও 11টা রাজ্যে হচ্ছে, কোথাও টু শব্দটি নেই।
কিন্তু এখানে প্রাণপণ চেষ্টা করে গেছেন এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে এসআইআরটা না হয়। এবং কেন উনি চাইছিলেন না? একজন ব্যক্তি, একজন বিরোধী নেত্রী যে 2005 সালে দাঁড়িয়ে পার্লামেন্টের ফ্লোরে একগুচ্ছ কাগজ ছুঁড়ে মারলেন ডেপুটি স্পিকারকে, প্রতিবাদ করলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে। আজকে কি হয়ে গেল যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেলেন? কেন হলেন সেটা বাংলার মানুষ, কি হিন্দু কি মুসলমান, আশা করি বুঝতে পারছেন। এই বাংলায় সরকারি দলের লোক বলে আমি মনে করি অন্তত। তাই কারচুপি যদি হয়, সব থেকে বেশি কারচুপি হবে এই আরও লেভেলে। এবং এই ঝঞ্ঝাটটা পাকানোর পিছনে, এই মানুষের হয়রানি করার পিছনে এদের একটা বড় ভূমিকা আছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত সমস্ত সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন বলছে এটা করতে হবে, তখন আবার নতুন করে এই আরও বিডিওদের দিয়ে ধমকানো চমকানো করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার তাদের নিজের উদ্দেশ্যটাকে স্পষ্ট করছে। মাইক্রো অবজারভারদের তো এখন কোনো রোল থাকার কথাই নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত ইয়ারোরা নেবে এবং তারা হেল্পার হিসেবে কাজ করবেন। তারা এখনো যাচ্ছেন কেন গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উত্তক্ত করছেন কেন? যেই উত্তক্ত করার ফলেই তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমরা। তারা মানুষকে উত্তক্ত করে হেনস্থার স্বীকার করছিল। এই মাইক্রো অবজারভারদের এই উত্তক্ত করার টেন্ডেন্সি বন্ধ করতে হবে আগামী, না হলে খারাপ পরিস্থিতিতে নিয়ে যাবে বাংলার মানুষ। এর আগে যেমন বলছিলাম যে এসআইআর এর শুনানির কাজ আগামীকাল শেষ, তার আগে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিভিন্ন জেলার জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন, এমনকি ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের কাজে অসন্তুষ্ট কমিশন। পূর্ব বর্ধমানের জেলা শাসককে রাজনৈতিক মন্তব্য না করতে নির্দেশ। কোচবিহারের জেলা শাসককে নথি আপলোডে দেরির জন্য তিরস্কার করা হয়। ধমক খেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। একজন বিদেশিরও নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে, সেটাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 26শে ফেব্রুয়ারির মধ্যে তালিকা অনুযায়ী বৈধ নথি আপলোড হয়েছে কিনা দেখবেন জেলা শাসকরা। নথি পরীক্ষা করবে কমিশনের আইটি টিম। নির্দিষ্ট সময়ের পরও অবৈধ নথি পেলে তার দায় জেলা শাসকদেরই নিতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। এখন এটা অত্যন্ত লজ্জার যে ডিএম এর মতো একটি সাম্মানিক পদের থেকে যারা তৃণমূল কংগ্রেসের কর্মচারীর মতো কাজ করছে, তৃণমূল কংগ্রেসের পার্টির ক্যাডারের মতো কাজ করছে, তাদেরকে এই ধরনের গালি খেতেই হবে। গালিকে আমি তো বলবো কানমলা দেওয়া উচিত। এবং এই সমস্ত অফিসাররা যারা রাজ্য সরকারি অফিসার এবং যারা ডিওপিটির অফিসার অর্থাৎ আইএস আইপিএস যারা আছেন, তাদের আমি একটা নিয়ম স্মরণ করিয়ে দিই। এখন তো শুধু গালি গাচ্ছেন, এরপরে যখন নির্বাচনী বিধি যখন শুরু হবে, নির্বাচনী আচরণ বিধি যখন শুরু হবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এবং সংবিধানটা করে নেবেন, সেই সময় নির্বাচন কমিশন যদি আপনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় আপনাদের ইতিহাস থেকে, তাহলে সেই সাসপেনশন তোলার ব্যবস্থা কিন্তু নতুন মুখ্যমন্ত্রী এসেও করতে পারবে না। নিয়ম বলছে ইলেকশন কমিশন যদি সাসপেন্ড করে, ইলেকশন কমিশনই সেই সাসপেনশন তুলতে পারে, অন্য কেউ তুলতে পারে না। অতএব সাধু সাবধান। এটা হচ্ছে এই চমক ধমকের রাজনীতি। এটা শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করবেন নিজেকে শ্রেয় হলিয়ার দেন দাও প্রমাণ করার জন্য। ভুল তোমরা করছো, আমি ঠিক করছি। নির্বাচন কমিশন আবার তার কেউ গুরু আছে, তার কাছে নিশ্চয় ধমক চমক খাচ্ছেন। চমক ধমকের রাজনীতিই খারাপ। প্রশাসন হবে আইন মেনে, চমকে কেন হবে, ধমকে কেন হবে? যখন মুখ্য নির্বাচন আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুর মিলিয়ে কথা বলেন, তখন বিজেপি নেতৃত্বের মনে থাকে না নিরপেক্ষতার কথা। আর যে কোনো রাজ্যে যারা ডিএম থাকবে তারা তো রাজ্য সরকারের কর্মচারী হবে, সেটাই তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। দেখুন, এসআইআর নিয়ে এ রাজ্যে একটা সংঘাতের আবহ রয়েছে। এরই মধ্যে মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের। আর ইতিমধ্যেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী দিল্লি পৌঁছে গিয়েছেন।
এমনটাই খবর। নির্দেশ সত্ত্বেও 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নয় কেন? বসিরহাটের বিডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি? মুখ্য সচিবের কাছে জানতে চায় কমিশন, এমনটাই সূত্রের খবর। আরও এক জানাই, এসআইআর নিয়ে সংঘাতের মধ্যেই মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন নন্দিনী চক্রবর্তী। নির্দেশ সত্ত্বেও 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নয় কেন? বসিরহাটের বিডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি জানতে চায় কমিশন। চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীর কাজ ছিল এসআইআর এর প্রশাসনের সর্বোচ্চ পজিশনে থাকায় প্রশাসনের যে কাজ, এসআইআর এর যে কাজ, সাংবিধানিক যে প্রক্রিয়া আরো 11টা রাজ্যে হচ্ছে, কোথাও কোনো ঝামেলা নেই, পশ্চিমবঙ্গে যাতে ঠিক মতো হয় সেটা দেখে নেওয়া। কিন্তু তিনি দেখেননি। প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির কথাতে হ্যাঁ মিলিয়ে আজকে বিএলওদের বলা হয়েছিল সরকারি পার্মানেন্ট চাকুরিজীবী হতে পারে, পার্মানেন্ট কর্মচারী হতে হবে, ওখানে কন্ট্রাকচুয়াল ঢুকিয়ে দিয়েছেন। ইয়ারও যারা 4 জন দুর্নীতি করলো তাদেরকে এফআইআর করতে বলা হলো, করলেন না। সব সময়তে উল্টো কাজটা করা, এসআইআর কে ভণ্ড করে করে দেওয়া, বানচাল করে দেওয়ার চেষ্টা করা, এটাই করে এসছেন এবং সাথ দিয়েছেন। প্রশাসনিক বিষয় আমরা আমাদের নেতৃত্ব নজর রাখছেন। এটা যেহেতু কমিশন ডেকেছেন এবং মুখ্য সচিবকে, এটার সঙ্গে প্রশাসন জড়িত। এখন যেহেতু কমিশন বিজেপির দলদাস হিসেবে কাজ করছে এবং বিজেপি যেটা বলছে, বিজেপি যাদের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, হঠাৎ কমিশনও তাদের বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে জেগে উঠছে, এটা তো সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু ঠিক কী হয়েছে না হয়েছে সেগুলো এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করছি না। ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবর। আপনারা জানেন 5 তারিখ, চলতি মাসের 5 তারিখে ডিএ মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্পষ্ট বলা হয়েছে বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 7টা দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কেন কোনো রকম পদক্ষেপ করা হয়নি? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন ডিএ আন্দোলনকারীরা। আজ যে খবর পাচ্ছি আমরা, রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে তারা আদালত অবমাননার নোটিশ ধরিয়েছে। এই মুহূর্তে যে বড় খবর, রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ। আদালত অবমাননার অভিযোগে 2 জনকে নোটিশ দিয়ে মামলাকারীদের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দাও। আর শুধু কন্টেম্পটের নোটিশের অর্থ হলো যে সাধারণভাবে এই নোটিশের পরে যদি কোনো উত্তর না আসে তাহলে সরাসরি কন্টেম্পটের যে মামলা সেটি দায়ের করা সম্ভব হয়। এখনো দেখা গেছে যে ডিএ মামলার শীর্ষ আদালতে যে রায় হয়েছে তারপরে কোনো আলাদা করে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে, অথবা কোনো দপ্তরের পক্ষ থেকেই কিছু পুনর্বিবেচনা করা হয়নি। কিন্তু তারপরেও নির্দেশ কেন মানা হয়নি, ঠিক সেই জন্যই আজকে অর্থ সচিব এবং রাজ্যের মুখ্য সচিব যাদের জন্য এই অর্ডার ছিল তাদেরকে কেন তারা এই বিষয়টি মানেননি, অর্ডার মানেননি, তার জন্য এই নোটিশ পাঠানো হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে। সঙ্গে দেখো শ্রাবন্তী, তোমার কাছে আবার আসবো। চলতি মাসের 5 তারিখ আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকি 75% ডিএ সেটা কিভাবে মেটানো হবে তার রূপরেখা ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 7টা দিন পেরিয়ে গেছে, এখনো কেন সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা হলো না? এই অভিযোগ তুলে এবার রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ ধরিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। 7 দিন পরেও সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর না করার অভিযোগ। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থ সচিব প্রভাত মিশ্রকে এই নোটিশ পাঠিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। ফিরদৌস শামীম আইনজীবী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। নন্দিনী চক্রবর্তী এবং প্রভাত কুমার মিশ্রকে ডিএ মামলা এই 25% যে ইমিডিয়েট রিলিজ করতে বলেছিল তা করেনি, সেই জন্য তাকে আজকে নোটিশ ধরিয়েছি, কন্টেম্পটের নোটিশ বাই নেমে। দেখুন, সুপ্রিম কোর্টে যেদিন এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর যে অভিযোগ দায়ের সেই পিটিশনের পরিপ্রেক্ষিতে শুনানি হচ্ছিল, সেদিন শেষে সুপ্রিম কোর্ট একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিল যে রাজ্য সরকার পরিষ্কার করে জানা কত কর্মী বা অফিসার তারা দিতে পারবে নির্বাচন কমিশনকে এই কাজ করার জন্য মাইক্রো অবজারভার হিসেবে। সেই তালিকা কিন্তু পাঠানো হয়েছিল, কিন্তু সেই
তালিকা নিয়ে এখনো পর্যন্ত সংঘাত চরমে রয়েছে। নির্বাচন কমিশন এবং রাজ্যের সংঘাত এখনো জারি, কারণ সেই তালিকা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। এমনকি এটাও জানানো হয়নি কোথায় কোন অফিসার জয়েন করবেন, এবং অর্ধেকের অফিসারের বেশি এখনো বায়োডেটা তাদের কাছে পৌঁছয়নি বলে অভিযোগ করছে নির্বাচন কমিশন। রাজ্যের পাঠানো তালিকায় থাকা 500 জন ইতিমধ্যে AERO হিসেবে কাজ করছেন, তাহলে তাদের কিভাবে মাইক্রো অবজারভার পদে নিয়োগ করা যায় সেই প্রশ্নও তুলছে নির্বাচন কমিশন।